প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। শেখ হাসিনা ক্ষমতায় থাকবার জন্যে যেই সব মিথ্যে বয়ান তৈরি করেছিলেন, তার মধ্যে একটি ছিল সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন, বা তাকে নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। আমেরিকানরা তার অথরিটি নিয়ে প্রশ্ন তুলছিলেন, তার অগণতান্ত্রিক কর্মকাণ্ড, তার স্বৈর শাসন নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে বেশ একটা টানাপোড়েন চলছিল ক্ষমতা থাকাকালীন সময়ে। তো হাসিনা তখন বারবার উল্লেখ করছিলেন যে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিলেই ঝামেলা শেষ, তাকে আর ক্ষমতা থেকে সরাবার কথা বা তার অগণতান্ত্রিক আচরণের কথা মার্কিন কর্তৃপক্ষ আর উল্লেখ করবেন না বা মেনশন করবেন না। তো এই মিথ্যে বয়ানের মধ্যে এটি ছিল একটি। তো আমরা জানি না কোনোভাবেই এই দাবিটি সাবস্টেন্সিয়েটেড না আনসাবস্টেন্সিয়েটেড, অর্থাৎ কোনো তথ্য প্রমাণ এভিডেন্স কিছু নেই। নিজের মতো করে হাসিনা এই কথাবার্তাগুলো বলতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এক পর্যায়ে এই বিষয়ে বলা হয়েছিল যে এমন কোনো কথা তারা কখনো বলেনি, এমন দাবি তারা করেনি। হাসিনার মন গড়া ছিল এই বক্তব্য। আর হাসিনার মতো পিশাচ যদি সত্যিকার অর্থেই আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ চেয়ে থাকতো, তাহলে হাসিনা সেইটি দিয়ে হলেও ক্ষমতায় থাকতেন। কারণ হাসিনা ক্ষমতায় থাকবার জন্য হাজার হাজার মানুষ হত্যা করেছেন। কি না করেছেন ক্ষমতায় থাকবার জন্য এই পিশাচ, এই মনস্টার। তো তার জন্যে ওই কথা যে দেশের স্বার্থে আমি দেশপ্রেমিক, আমার দেশপ্রেমের জন্য আমি সেন্ট মার্টিন দিতে রাজি হইনি, তাই মার্কিনিরা আমাকে উষ্টা দিতে চেয়েছে, মিথ্যে বয়ান। তো হাসিনা এই মিথ্যে বয়ান তৈরি করেছিল। আর 5 আগস্ট পরবর্তী সময়ে যখন অধ্যাপক ইউনূস ক্ষমতা নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে, তখনও এই মিথ্যে বয়ান বিদেশে বসেও হাসিনা জারি রাখলেন। সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেয়া হচ্ছে, তারপর বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন মহল এই দাবি করেই গেলেন যে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেওয়ার কথা হচ্ছে, সেখানে সেনাবাহিনী দেখা যাচ্ছে, মার্কিন হেলিকপ্টার অবতরণ করেছে, নানা কাহিনী। সেই ঠাকুরমার ঝুলির দক্ষিণারঞ্জন মিত্রের সেই সব রাক্ষস খক্ষসের গল্পকেও হার মানায় এই ন্যারেটিভ। কি কি দেখা গেছে? তো দেখা গিয়েছে রুটিন ওয়ার্কে এসছে, রুটিন ডিউটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্যরা। হাসিনা ক্ষমতায় থাকতেও তারা এসেছিলেন, বাংলাদেশের সঙ্গে তাদের যৌথ মহড়া হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে। তো এটি নিয়েও মিথ্যাচার করা হয়েছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার মিথ্যাচার করেছেন, আওয়ামী বাকশালীরা মিথ্যাচার করেছে। বাংলাদেশে আওয়ামী বাকশালীদের টিকিয়ে রাখবার জন্যে যেসব সংবাদকর্মী এখনও কাজ করছেন গুপ্ত সুপ্ত নানাভাবে, তারাও এই বয়ান জারি রেখেছিলেন এবং তারা বারবারই বলছিলেন যে সেখানে কি হচ্ছে। অজস্র সৈন্য চলে এসেছে, কক্সবাজারের হোটেল দখল করে ফেলেছে, সাধারণের সেখানে কোনো অ্যাক্সেস নেই, মানে একটা যুদ্ধাবস্থা ঘোষণা করা হয়েছিল। মিডিয়ার সে আওয়ামী বাকশালী সেই অসভ্যরা এই মিথ্যাচার তারা করেছিল। পরে দেখা গেল এগুলো কিচ্ছু না, রুটিন ডিউটি আগেও তারা করেছে, এটি প্রতিরক্ষা সহযোগিতার অংশ, সেটিই ছিল। তো এরকম মিথ্যে বয়ান একের পর এক দাঁড় করানো হয়েছে। তো সেন্ট মার্টিন নিয়ে এই বয়ান জারি থাকলো, এই মিথ্যাচার চললো, এখনো চলছে। এরপর আবার চলে আসলো আমাদের বন্দর, আমাদের বন্দরগুলো সব বিদেশিদের দিয়ে দিচ্ছেন অধ্যাপক ইউনূস। মার্কিন এজেন্ডা নিয়ে এসেছেন বিদেশিদের স্বার্থ রক্ষা করবার জন্য। অধ্যাপক ইউনূসের কাজই এটি, মার্কিন স্বার্থ রক্ষা করা। তো এমন একজন দেশদ্রোহী, দেশ বিরোধী মানুষকে কেন এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানানো হলো? কারা বানালো? ছাত্র জনতা। আর তার নাম যখন ঘোষণা করা হলো, আমরা কিন্তু একবারের জন্য কোনো মহল থেকে শুনিনি যে কোনো মহল থেকে প্রতিবাদ এসেছে যে তাকে আমরা চাই না সরকার প্রধান হিসেবে। সর্বসম্মত সিদ্ধান্ত ছিল এটি। কারণ যেহেতু প্রতিবাদ হয়নি, তাই আমরা ধরে নিচ্ছি এটি সর্বসম্মত সিদ্ধান্ত। সর্বসম্মত সিদ্ধান্তে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পান এবং সুপ্রিম কোর্টের রেফারেন্স বলে তিনি তার সরকারটি বৈধ, নির্বাচিত সরকার না, বাট একটি বৈধ সরকার। এবং বিপ্লবোত্তর সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে অভ্যুত্থান বা বিপ্লবোত্তর সময়ের সরকার, যেই সরকার আসে ট্রানজিশনাল গভর্নমেন্ট, সেটি কখনোই নির্বাচিত হয় না। এটি একটি এস্টাবলিশড নর্ম অ্যান্ড স্ট্যান্ডার্ড, সারা পৃথিবীতে এইভাবেই চলছে বিষয়টি।
তো এই সরকারের বৈধতা নিয়ে অনেকে কথা বলে, অনেক অসভ্য এই 15 মাস পরেও এই সরকারটি বৈধ কি অবৈধ, অনেক মূর্খ এবং অনেক জ্ঞান পাপী শিক্ষিত, তারা জানে বিষয়টি, কিন্তু তারপরও লুকিয়ে, সেই সত্য লুকিয়ে বারবার সেই পুরনো বয়ান অধ্যাপক ইউনূসের সরকার বৈধ না, তার সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন করছে। তো যাই হোক, তো বন্দর, এখন বন্দর দিয়ে দিচ্ছে অধ্যাপক ইউনূস বিদেশিদের। ইন্টারেস্টিংলি হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে 2022-23-এ ইউএই বা সংযুক্ত আরব আমিরাতের বন্দর অপারেটর, বহু বছরের অভিজ্ঞ কোম্পানি, তারা সি পোর্ট অপারেট করেন, ডিপি ওয়ার্ল্ড। সেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে হাসিনার আমলে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তো অধ্যাপক ইউনূসের সরকার সেইটি চালিয়ে রাখতে চেয়েছিলেন এবং আমি মনে করি সেটি ঠিক আছে। কেন ঠিক আছে? হাসিনার সব সিদ্ধান্তই কি ভুল ছিল? একটা মানুষ চাইলেও তো সব কাজ ভুল করতে পারেন না, বাই অ্যাক্সিডেন্টও দিয়ে একটা কাজ ঠিক হয়ে যায়। তো হাসিনার বিদেশিদের দিয়ে বন্দর অপারেট করানোর সিদ্ধান্তটি সঠিকই ছিল। এই জন্য সঠিক ছিল যে পৃথিবীর আরও বহু দেশে, যেহেতু সেই দেশগুলোর বন্দর অপারেট করবার সক্ষমতা সেভাবে নেই, তাই তারা ডিপি ওয়ার্ল্ডের মতো সংস্থাকে হায়ার করে, তাদের সঙ্গে চুক্তি করে, চুক্তিভিত্তিক তারা কাজ করে নির্দিষ্ট সময় নাগাদ। 20 বছরের চুক্তি হতে পারে, 25 বছর, 30 বছরের একটি মেয়াদ থাকে, যে এত বছর সেই পোর্ট তারা হ্যান্ডেল করবে, সেই অপারেটর। এমনকি পাশের দেশ ভারতেও ডিপি ওয়ার্ল্ড কাজ করছে, তাদের বন্দর ম্যানেজ করছে। শ্রীলঙ্কারও পোর্ট ম্যানেজ করছে ডিপি ওয়ার্ল্ড, এবং আরও অন্যান্য এরকম যারা পোর্ট অপারেটর আছেন তারা সেগুলো করছেন, এবং তাদের সক্ষমতা আছে, বিশ্বমানের সক্ষমতা, তারা হাইলি এফিশিয়েন্ট পোর্ট অপারেটর হিসেবে। তো হাসিনার সেই কাজটি বাই অ্যাক্সিডেন্ট একটি ভালো কাজ হাসিনা করে ফেলেছেন, বাট ইমপ্লিমেন্ট করতে পারেননি, অধ্যাপক ইউনূস সেটি জারি রেখেছেন। তো সেইটি নিয়ে নানা জল্পনা কল্পনা ডালাপালা বেরল সব মহলে। এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নেই যারা ভিউ ব্যবসার জন্যে সেইটিকে একেবারে যাচ্ছে তাই পর্যায়ে পৌঁছে দিলেন না, নিজের মনের মাধুরী মিশিয়ে। কবিরা যেমনি কবিতা লিখেন নিজের মনের মাধুরী মিশিয়ে, কন্টেন্ট অপারেটররাও কোনো রিসার্চ নেই, কিচ্ছু নেই, ওয়ার্ল্ডে কোথায় কি হচ্ছে, এই পোর্ট অপারেটরদের অস্তিত্ব আছে কি না, এটি কি শুধু মার্কিন কোম্পানিরা মার্কিন স্বার্থই দেখছে, না এটি বিজনেস কনসার্ন, তারা বিজনেস করছে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে পোর্ট হ্যান্ডেল করছে, অপারেট করছে, বিনিময়ে তারা মুনাফা করছে, এবং সেই দেশও উপকৃত হচ্ছে। এফিশিয়েন্ট হ্যান্ডলিংয়ের কারণে তাদের রেভিনিউ বেড়ে যাচ্ছে। তো এখানে একটি উইন উইন সিচুয়েশন, দুই পক্ষেরই লাভ। তো এই অসভ্য কন্টেন্ট ক্রিয়েটররা, টকশো ব্যাপারীরা, ভিউ ব্যবসায়ীরা একেবারেই অন্য খাতে প্রবাহিত করলো বিষয়টিকে, যে বাংলাদেশ গেল, বাংলাদেশ দিয়ে দিল, অধ্যাপক ইউনূস দিয়ে দিয়েছে সব কিছু। অসভ্যতার একটা মাত্রা থাকে, কল্পনারও একটা সীমা থাকে, সব সীমা এই অসভ্যরাই ইতরেরা ছাড়িয়ে গেছে। তো সম্প্রতি একটি রিটও হয়ে গেছে, বিশেষভাবে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে কথা হচ্ছে। সেইটি বিদেশি অপারেটরকে দেওয়ার ব্যাপারে একটি চুক্তি প্রক্রিয়া চলমান আছে, আর সেই বিষয়ে রিট করা হয়েছে। আর সেই রিটটি করেছেন যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। তিনি হাইকোর্টে রিট করেছেন, যেটিকে সংক্ষেপে আমরা এনসিটি বলি, নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল। সেই নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল যাতে বিদেশিদের দেয়া না হয়, চুক্তিটি স্বাক্ষরিত না হয়, ফ্রুটফুল না হয় এই চেষ্টা, সেই জন্য তিনি এটি রিট করেছেন। তো সেই রিট বিষয়ে গত মঙ্গলবার চূড়ান্ত শুনানি শেষে রিটের রায় দেয়া হবে আগামী 4 ডিসেম্বর। মঙ্গলবার দিন 2 বিচারপতির দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছেন। রিটের ফলাফল সেদিন জানা যাবে 4 ডিসেম্বর। তো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করছি। আর সেই রিট লড়ছিলেন রিটের পক্ষে বিএনপির সব হেভিওয়েট আইনজীবী গত মঙ্গলবার দিন, এবং তাদের মধ্যে অনেকেই ছিলেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আহসান করিম, আরও অনেকেই ছিলেন বিএনপির সব আইনজীবী। তো তারা প্রাণপণ চেষ্টা করছেন সরকারের এই প্রক্রিয়াটি থামাতে, সরকার যাতে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দিতে না পারে। এবং ইন্টারেস্টিংলি সোমবার দিন তারেক রহমান টুইট করেছেন
সেটিও তারা মেনশন করছেন বিভিন্ন জায়গায়। তারেক রহমান এই বলেছেন সেই বলেছেন। তারেক রহমান কবে থেকে পোর্ট এক্সপার্ট হলেন সেটিও আমরা জানি না। আর আইনজীবীরা কথা বলবেন আইনের ধারা উল্লেখ করে যে এই ধারা বলে সরকারের এই সিদ্ধান্ত বেআইনি, অবৈধ, এটি করা যাবে না। বিচারপতিদের কনভিন্স করবার চেষ্টা করবেন আইনের ধারা বলে প্রাসঙ্গিকভাবে। সেটি না করে তারা তারেক রহমানকে রেফার করছেন। তারেক রহমান কবে আইনের অথরিটি হয়ে গেলেন যে তারেক রহমানকে রেফার করে কথা বলতে হবে বা তাকে রেফার করে বিচারপতিদের কনভিন্স করতে হবে? তারেক রহমান যে কোনো মন্তব্য করতেই পারেন, তিনি দেশের 5-10 জন নাগরিকের মতো আর 5-10 জনের মতো, তার অধিকার আছে যে কোনো বিষয়ে কথা বলবার। সেই বিষয়টি তিনি বুঝেন আর না বুঝেন। তো তিনি বলেছেন যে এই সরকার নির্বাচিত সরকার না, তাই এই সরকার এরকম দীর্ঘমেয়াদী কোনো সিদ্ধান্ত পোর্ট বিদেশিদের দিয়ে দেওয়া কিংবা এলডিসি থেকে উত্তরণ বলা হয়েছে, লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে বাংলাদেশে একটি ট্রানজিশন ঘটবার কথা, সময় চলে এসেছে, আসছে বছর। তো এবং বাংলাদেশ এটি গ্র্যাজুয়েশন বলা হচ্ছে, যে বাংলাদেশ গ্র্যাজুয়েট করছে বা এটি বাংলাদেশের জন্য এটি গ্র্যাজুয়েশন, ডেভেলপিং পর্যায়ে যাচ্ছে বাংলাদেশ। লিস্ট ডেভেলপড থেকে, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল হচ্ছি আমরা। তো এটি একটি ট্রানজিশনতে বলা হচ্ছে যে এই জাতীয় বিষয়গুলো হ্যান্ডেল করবার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই। তো ইন্টারেস্টিংলি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনো তত্ত্বাবধায়ক সরকার না। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আমরা জানি, নির্দিষ্ট সময়ের জন্য তারা অতীতে এসেছেন সেই সরকারের লোকজন, এবং তারা তাদের প্রধান কাজ ছিল এটি নির্বাচন পরিচালনা করা। আর এই অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ গ্রহণ করলেন 8 অগাস্ট 2024, কেউ কি জানাবেন দয়া করে কমেন্টে মন্তব্য করে, এই সরকারের কর্মপরিধি কি কেউ নির্ধারণ করে দিয়েছিল? এই অন্তর্বর্তীকালীন সরকার কি করতে পারবে কি করতে পারবে না, বা তারা শুধু একটি নির্বাচন দিয়ে 3 মাসের মধ্যে চলে যাবে, এরকম কোনো বিষয় কি সেখানে ছিল? এই সরকারের মেয়াদ সম্পর্কে কিছু বলা হয়েছিল? কর্মপরিধি সম্পর্কে কিছু বলা হয়েছিল? কারো জানা থাকলে কমেন্টে জানাবেন। তো বিএনপির এটি একটি ইস্যু যে বিএনপি এই সরকারকে তারা শুরু থেকে সহ্য করতে পারেনি। এটি বিএনপির দ্বিচারিতা, তারা মুখে মুখে বলছে যে সেই সরকারের সঙ্গে সহযোগিতা করছি। এই সরকার বিএনপির চাইতে বড় বিরোধিতা কোনো মহলের কাছ থেকে পায়নি, এমনকি হাসিনা ওই সরকারকে এত বিরোধিতা করেনি। আওয়ামী লীগের কাছ থেকে এত বিরোধিতা বা অপোজিশন এই সরকার পায়নি, অধ্যাপক ইউনূসের সরকার পায়নি, অধ্যাপক ইউনূস পাননি যতটা বিরোধিতা বিএনপির কাছ থেকে পেয়েছেন। অধ্যাপক ইউনূসের সংস্কার কমিশনগুলোর প্রতিটি সংস্কার প্রস্তাবে বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে, বিএনপি শিল্ড হয়ে দাঁড়িয়েছে, এটি হতে দেব না, বিনা যুদ্ধে নাহি দেব সত্যগ্র মেদিনী, এই ছিল বিএনপির প্রত্যয়। তো দেশবাসী দেখেছে পুরো বিষয়টি। তো বন্দর ইস্যুতে তারা এটি করবে, তাদের সব হেভিওয়েট আইনজীবী সেখানে লেগে যাবে, এটি স্বাভাবিক। আচ্ছা, তো এখন কথা হলো বিএনপি এত মরিয়া কেন এই চুক্তি আটকে দেবার জন্য, বা এই চুক্তিগুলো আসলে কি, আমাদের ব্যবসায়ীরা কিভাবে দেখছেন? চলুন দেখে নেওয়া যাক যারা বন্দর ব্যবহার করেন, পোর্ট ইউজার্স কিংবা বিশেষভাবে রেডিমেড গার্মেন্টস এক্সপোর্টার্স, তারা কি ভাবছেন এই বিষয়ে। একটু তথ্য প্রমাণ ভিত্তিক যদি জেনে নেই বিষয়টি। BKMEA, বাংলাদেশ নিট ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, BKMEA সভাপতি জনাব মোহাম্মদ হাতেম সম্প্রতি যুগান্তরকে এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলছিলেন, তার কথা আমি হুবহু কোট করছি প্রিয় দর্শক, BKMEA সভাপতি, নিশ্চয়ই তিনি জানেন পোর্ট বিদেশিদের দিলে কি লাভ, না দিলে কি ক্ষতি, কিংবা ভাইস ভার্সা, উল্টোটি, দিলে কি ক্ষতি না দিলে কি লাভ, নিশ্চয়ই তিনি বিষয়গুলো ভালো বুঝেন এবং তারেক রহমানের চাইতে ভালো বুঝেন, আমি বিশ্বাস করি সে কথা। আচ্ছা, তো জনাব হাতেম বলছেন একেবারে ক্যামেরায়, দীর্ঘ 40 বছর ধরে দেখেছি অতীতে রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে পোর্ট যথাযথভাবে ফাংশন করতে পারেনি। খুবই গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস একটি রিমার্ক। দীর্ঘ 40 বছর ধরে দেখেছি অতীতে রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে পোর্ট যথাযথভাবে ফাংশন করতে পারেনি। আচ্ছা প্রিয় দর্শক, তার এই উক্তি সেলফ এক্সপ্লেনেটরি, মানে এই উক্তিটি নিজেই নিজেকে ব্যাখ্যা করছে, ফার্দার এক্সপ্লেনেশন দরকার হয় না। তারপরেও একটু বলি কি মিন করেছেন তিনি। এই রাজনৈতিক গুন্ডারা, রাজনীতিবিদ নামের গুন্ডারা, সন্ত্রাসীরা, চাঁদাবাজেরা, লুটেরারা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মিলেমিশে
এই এক্সপোর্টারদের, যারা যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেছেন, তাদের এক্সপোর্ট ইম্পোর্ট যারা করেন তাদের কাজ কি থাকে বন্দরে? তাদের মালপত্র পাঠাতে হয়, শিপমেন্ট। তাদের মালপত্র আসলে ক্লিয়ার করতে হয়, ক্লিয়ারিং এবং শিপমেন্ট, জাহাজীকরণ কিংবা খালাস। বেসিক্যালি এই তো কাজ তাদের। এই কাজগুলো তারা ঠিকঠাক মতো করতে পারেননি। তিনি বলেছেন 40 বছর। 40 বছর তার বয়স বেশি না, মিস্টার হাতেমের বয়স তো বেশি হয়নি, আমি দেখে বুঝেছিলাম টিভিতে। তাই তার জীবদ্দশার অভিজ্ঞতা তিনি বলছেন 40 বছরের। আসলে এই ইতিহাস একেবারে 54 বছরের, দেশ স্বাধীনের পর থেকে। কখনোই ব্যবসায়ীরা শান্তি পাননি, এক্সপোর্টার ইম্পোর্টাররা। কারণ রাজনৈতিক গুন্ডারা সবসময় বন্দরে তাদের উপস্থিতি ছিল, শুধু উপস্থিতি না, স্ট্রং প্রেজেন্স, এবং বন্দরের অসৎ কর্মকর্তাদের সঙ্গে যোগ সাজসে সেটি তারা করেছেন। তাহলে রাজনৈতিক দলগুলোর জন্য চট্টগ্রাম বন্দর, নিউ বোরিং কন্টেনার টার্মিনাল হোক কিংবা অন্য টার্মিনাল হোক, বিশাল উৎস চাঁদাবাজির, দুর্নীতির, পয়সা কামাবার। এত বড় উৎস কি রাজনৈতিক দলগুলো বন্ধ হয়ে যাক সেটি তাদের চোখের সামনে তারা চেয়ে চেয়ে দেখতে পারে? তাহলে তাদের নেতাকর্মীদের কি অবস্থা হবে? তারা কি খেয়ে বাঁচবে? তারা কি করবে আগামী দিনগুলোতে? তাদের কর্মসংস্থানের দরকার আছে না? তাই তারা পছন্দ করছেন না এই আইডিয়া। বিদেশিরা নিয়ে গেলে তো উপায় নেই, কোনো রকম গুন্ডামি সেখানে চলবে না, কোনো রকম চাঁদাবাজি চলবে না। আচ্ছা, বিদেশিরা নিলে একটি পোর্ট বিদেশি কোনো কোম্পানি হ্যান্ডেল করলে কতটা সুশৃঙ্খলভাবে চলে এর উদাহরণ কিন্তু আছে আমাদের সৌদি আরবের একটি কোম্পানি, একটি অপারেট করছে পতেঙ্গা বন্দর। তো যাদের অভিজ্ঞতা আছে ব্যবসায়ীদের, তাদেরই ভাষ্য যে পতেঙ্গা বন্দরে যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে পরিস্থিতি, ক্লিয়ারিং এবং শিপমেন্ট, তারা সন্তুষ্ট এতে, এবং সেখানে হয়রানি কমেছে, সুবিধা বেড়েছে, অর্থাৎ সব কিছু পজিটিভ, চোখের সামনে প্রমাণ। আচ্ছা, এই কোম্পানির চাইতে 1000 গুণ বেশি সক্ষমতা আছে, যেই কথা ডিপি ওয়ার্ল্ডের কথা বলা হয়েছিল, তাদের সক্ষমতা একেবারে সুপরিচিত ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, তো বলছিলাম বিকেএমই এর সভাপতি জনাব হাতেমের কথা। এইবার দেখে নেই চিটাগং পোর্ট ইউজার্স ফোরাম কি বলছে। চিটাগং পোর্ট ইউজার্স ফোরাম, যারা পোর্ট ব্যবহার করেন, ব্যবহারকারীদের যে সমিতি আছে, ফোরাম, সেই ফোরামের আহ্বায়ক জানান বিদেশিদের দ্বারা বন্দর পরিচালনা দোষের কিছু নয়। তিনিও লাইভ কথা বলেছেন যুগান্তরের সঙ্গে। তাছাড়া এটি সব দেশের সব কোম্পানি করতেও পারে না। তিনি মেনশন করেছেন অল্প কিছু এফিশিয়েন্ট কোম্পানি সেই কাজটি করে থাকে, যারা খুব দক্ষ, এফিশিয়েন্ট, অল্প কিছু হাতে গোনা, তারা সেই কাজটি করে থাকে। এবং সেই আহ্বায়ক বলেছেন যে এখানে অহেতুক রাজনীতি টেনে আনা হচ্ছে, এখানে রাজনীতি করবার কিচ্ছু নেই। খুব ইন্টারেস্টিং বিষয়টি। তাহলে বন্দর ব্যবহার করেন সরাসরি, বন্দর থেকে উপকৃত হন, সুবিধা পান কিংবা পান না, সেবা পান কিংবা ঠিকমতো পান না, তারা বলছেন তাদের মন্তব্য, তাদের বক্তব্য। এর বাইরে নিশ্চয়ই আমাদের কোনো কথা থাকতে পারে না, কারণ আমিও বন্দর ব্যবহার করি না। যারা কন্টেন্ট বানান আমার মতো, তারাও বন্দর ব্যবহার করেন না, কিন্তু তাদের কল্পনা অনেক বেশি সুদূর প্রসারিত, হাইলি ইমাজিনেটিভ ওইসব লোকগুলো। আচ্ছা, আর অন্যান্য পোশাক রপ্তানিকারকরাও কথা বলেছেন। তারা বলেছেন যে বিদেশি অপারেটররা বন্দর পরিচালনা করলে কাঁচামাল এবং গার্মেন্টস পণ্য সহজেই ক্লিয়ার করা যাবে এবং শিপ করা যাবে, অর্থাৎ জাহাজীকরণ এবং খালাস খুব সহজে হবে, তারা বলেছেন সেটি, এবং আমাদের হয়রানি কমবে। এবং তারা মেনশন করেছেন যে যেই পণ্য আমি খালাস করতে পারি 2-3 দিনে, সেইটি আমার 20-25 দিনও লেগে যায়। আমরা অনেক সময় অর্ডার হারাই, আমাদের বায়াররা, ফরেন বায়াররা বিরক্ত হন, চুক্তি ক্যান্সেল করেন। এইসব কথাও কিন্তু এসছে বক্তব্যে। তো এখন যদি এটি ইন্টারন্যাশনাল নর্ম হয়, একটি স্ট্যান্ডার্ড হয় যে পৃথিবীর অন্যান্য দেশেও নিজস্ব বন্দর পরিচালনার সক্ষমতা না থাকার কারণে বিদেশি অপারেটর হায়ার করা হয়, তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া যায়, তারা ঠিকঠাক মতো কাজ করে, একটি প্রতিষ্ঠিত সত্য, এই প্র্যাকটিস আছে, তাহলে বাংলাদেশে এটি হলে অধ্যাপক ইউনূস সবকিছু আমেরিকাকে দিয়ে দিলেন। এর চেয়ে মূর্খতা, এর চেয়ে বদমাইশি, এর চেয়ে মিথ্যাচার, এর চেয়ে কপটতা, এর চেয়ে ভণ্ডামি আর কি হতে পারে প্রিয় দর্শক? আর নতুন করে আলোচনা এসেছে চট্টগ্রামের লালদিয়া, যেটি নির্মাণ করা হবে এবং পরিচালনা করা হবে। চট্টগ্রামের লালদিয়া এবং ঢাকার পানগাঁওয়ের নদী বন্দর,
এই দুটো বিদেশিদের দেওয়া হবে এমন আলোচনা হচ্ছে। তো এই আলোচনার মধ্যেই কিন্তু ওই রিটের গল্পটি আপনাদের শোনাচ্ছিলাম। নিউ মোরিং কন্টেনার টার্মিনাল নিয়ে রিট হয়েছে, বাকিগুলো নিয়ে রিট হয়নি, এগুলো নিয়ে আলোচনা চলছে। লোকেরা যার যার মতো করে এক্সপ্লেইন করছেন, তাদের কল্পনা প্রসারিত করছেন, কল্পনা প্রবণ ব্যাখ্যা দিচ্ছেন, কল্পনাশ্রয়ী ব্যাখ্যা সবকিছু। কিন্তু বাস্তবতা এরকম না। বাস্তবতা হলো এইটি প্রতিষ্ঠিত সত্য, এই প্র্যাকটিস দুনিয়াতে আছে, বেশি দূরে যাওয়ার দরকার নেই। পাশের দেশ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতেও আছে এই প্র্যাকটিস, আরও বহু দেশে আছে। নিজস্ব সক্ষমতা না থাকলে বিদেশি বন্দর অপারেটর হায়ার করা হয়েছে। ইটস আ উইন উইন সিচুয়েশন। আই রিপিট, আমি আবারও বলছি, এটি একটি উইন উইন সিচুয়েশন। তার মানে দুই পক্ষই এখানে লাভবান। এর বাইরে যারা কথা বলছেন তারা নিজস্ব স্বার্থ আছে তাদের, কারো এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য কথা বলছেন, অসৎ উদ্দেশ্যে কথা বলছেন। তাদের নেতা কর্মীরা খেতে পাবে না, লুট করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, সেই স্বার্থে কথা বলছেন। দেশের স্বার্থে তারা কথা বলছেন না। আর এই রিট দেশের স্বার্থে হয়ও নি। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।